বলছেন নাকি 2002 সালে হয়েছিল। 2002 সালে এসআইআর বলে কোনো কিছু ছিল, মানে স্যার ছিলেন কিনা ম্যাডাম ছিলেন আমার অন্তত জানা নেই। আপনাদের জানা আছে কি জানি না, তখন এরকম এসআইআর বলে কিছু হয়েছিল কিনা আমি শুনি। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এবং একটি বলতে পারেন এটা একটি বিস্ফোরক পর্ব। কি সেই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পূজা, জগদ্ধাত্রী পুজো সমস্ত কাটিয়ে আপনাদের এখন একটা হ্যাংওভার পর্ব চলছে উৎসবের মধ্যে দিয়ে। কিন্তু আসল উৎসব তো এখন শুরু হলো বলে, গণতন্ত্রের উৎসব, অর্থাৎ আপনারা ভারতবর্ষে কে নাগরিক আর কে নাগরিক নন সেটা আপনাদের কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি করবে। এবং সেটা করবার জন্য প্রথম ধাপ হলো নির্বাচন কমিশনের তৈরি এসআইআর। এই ব্যাপারে একজনের সঙ্গে আমি কথা বলতে এলাম, একজন বিদগ্ধ মানুষ, তার অনেকগুলো পরিচয় রয়েছে। একটু সংক্ষেপে আপনাদের কাছে বলি। ডক্টর সুবোধচন্দ্র রায়। ডক্টর সুবোধচন্দ্র রায় একদিকে আপনার নিউক্লিয়ার ফিজিক্সের ওপর পড়াশুনো করেছেন মস্কো একটি ইউনিভার্সিটি থেকে। পরবর্তীকালে কিন্তু উনি আইনটাও পড়াশুনো করেছেন, কেননা অনেক মিথ্যে জাল বুনে সাধারণ মানুষকে যে বোকা বানানো হচ্ছে সেটা আইনের দরবারে, অর্থাৎ আপনি জানেন যে লোহাকে লোহা কাটে, সুতরাং আইনকে কাটতে গেলে পরে নিজেকেও আইন ব্যাপারটাকে খুব ভালো করে জানতে হবে। সেই জন্য তিনি আইনের ডিগ্রিটাও সংগ্রহ করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু দাঁড়িয়ে সওয়াল করতে পারেন, সেই জায়গাটাকে উনি তৈরি করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে मैं ही भारत বলে একটি রাজনৈতিক দলের একটি কি বলবো সেটা একটি তৈরি করেছেন। এবং সেটির যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ, যে কথা বিভিন্ন দার্শনিক বলেছেন, সক্রেটিস বলেছেন, অ্যারিস্টটল বলেছেন, প্লুটো বলেছেন। তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে যারা দার্শনিক, রাজনৈতিক দার্শনিক, তারাও এই কথা বলেছেন। সেই বিষয়টা ডক্টর সুবোধ রায় তার মতন করে তিনি বলবেন আপনাদের কাছে। তার আগে আমরা যেটা কথা বলিনি, এই মুহূর্তে সবচেয়ে যে আলোচ্য বিষয়, মানুষ ভীতিতে এর মধ্যেই 4-5 জন কিন্তু আত্মহত্যা করেছেন এসআইআর এর ভিত্তি কি, সেটা হচ্ছে অস্তিত্বের সংকট। আমি নাগরিক, আমি কি ভারতবর্ষে, না আমাকে বিদেশি বলা হবে, আমাকে তাড়িয়ে দেওয়া হবে না তো, এই ভয়ে কিন্তু মহিলা আত্মহত্যা করেছেন, পুরুষ আত্মহত্যা করেছেন, কলকাতায় আত্মহত্যা হয়েছে, তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে সেখানেও চিন্তায় চিন্তায় তারা আত্মহত্যা করেছে। এবং আমি যখন আপনাদের সামনে এই অনুষ্ঠানটা তৈরি করতে যাচ্ছি সেই মধ্যেও কিন্তু হয়তো আরও কিছু এই আত্মহত্যার তালিকা আরও দীর্ঘ থেকে দীর্ঘতম হতে পারে। যাই হোক, কথা বাড়াবো না, সোজাসুজি প্রসঙ্গে চলে আসি। এসআইআর, ডক্টর সুবোধচন্দ্র রায়। সুবোধবাবু, আপনার কাছে আপনার দৃষ্টিভঙ্গিতে অনেকে অনেক কথা বলছে, আমরা অনেক কথা শুনছি, এই এসআইআর এই বিষয়টিকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আমার দৃষ্টিভঙ্গি প্রথম হচ্ছে শব্দ, এই যে 3টে অক্ষরকে পরপর যে রেখেছেন এসআইআর মানে স্যার, এটা খুব সুন্দর একটা যোগ, আমার কাছে যোগ মনে হচ্ছে। কারণটা হলো এই, ইলেকশন কমিশনের যে ভূমিকা সেটা তো তারা সব সময় করে যাবে, কার নাম নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত হবে। নাগরিক হিসেবে কথাটা আমি বলবো না, এখনও বলবো না, কারণ নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সব নয়, পয়েন্ট হচ্ছে কার নাম ভোট দেওয়ার জন্যে তালিকাভুক্ত হবে। সেই ব্যাপারটা তো তারা কন্টিনিউয়াসলি মানে ই করে যাবে, প্রসেস করে যাবে। একজন মারা গেলেন, তার নামটা থাকবে না, এটা তো তাদের ডিউটি, তারা তো করবেন। আরেকজন কেউ 18 বছর পূর্ণ হলো, তাকে ভোটের অধিকার দেওয়ার জন্য যে রাস্তাটা আছে বা প্রণয়ন, সেটা তারা করবেন। এটা তো নর্মাল ব্যাপার। তো এর জন্যে স্পেশাল ব্যাপারটা কেন করতে হবে? কী কারণ? কোনো তো স্পেশাল ব্যাপার কিছু নেই, এটা তো রেগুলার। এই রেগুলার ব্যাপারটা করবেন বলেই তাদের মাইনে দিয়ে রাখা হয়েছে। বাংলা কথা বুঝতে শিখুন, তাদের মাইনে দিয়ে রেখেছি আমরা ভারতের জনগণ, ঠিক কিনা? তো তারা তো আপনারা কাজ করছেন না,
তারা যদি নর্মাল কাজটা করতেন তাহলে তো স্পেশাল আবার ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজন হতো না। তাহলে তারা করেননি এগুলো। হঠাৎ বলছেন নাকি 2002 সালে হয়েছিল। 2002 সালে SIR বলে কোনো কিছু ছিল, মানে স্যার ছিলেন কিনা ম্যাডাম ছিলেন আমার অন্তত জানা না, আপনাদের জানা আছে কি জানি না। তখন এরকম SIR বলে কিছু হয়েছিল কিনা আমি শুনি। যাই হোক, এবারে একটা হচ্ছে কি ব্যাপারটা কি না, SIR এর মাধ্যমে তারা দেখতে চাইছেন যে ভোটের যে তালিকা, সেই তালিকায় যে নামগুলো আছে সেই নামগুলো সত্যি সত্যি তারা ভোট দেওয়ার অধিকারী কিনা। ভোট দেওয়ার অধিকারী কিনা ভেবে দেখুন। আমি গিয়ে তো বলতে পারি আমি এই ভোটাধিকার, ভোট আমার আছে, আমি ভোট দিচ্ছি না, তাহলে আমি বলতে পারবো না। এই জন্য কারণ এর জন্য আমাকে কতগুলো গভর্নমেন্ট থেকে ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টটা আমি প্রডিউস করছি, গিয়ে বলছি এই দেখুন আমার ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টটা বানিয়েছে কিন্তু এরা, যে ডকুমেন্টের মাধ্যমে আমি ভোটটা দিয়েছি এর আগে পর্যন্ত, সেই ডকুমেন্টটাকে বলে এপিক, ভোটার আইডি কার্ড যেটাকে বলা হয়। তো ভোটার আইডি কার্ডটা তো বানিয়েছেন তো ইলেকশন কমিশন থেকে, তারাই তো পাঠিয়ে দিয়েছে, আমি তো নিজে থেকে কি বানাইনি। তাহলে আমাকে যখন ওই ভোটাধিকার দেওয়া হয়েছে ওই কার্ডের মাধ্যমে, আমি সেইভাবেই ইলেক্ট করেছি, আমি যাকে চেয়েছি ভোট দিয়েছি কিনা। তা যে গভর্নমেন্টটা তৈরি হয়েছে সে তো আমাদের লোকের মতো লোকের ভোটেই তৈরি হয়েছে। এইবার সেই গভর্নমেন্টের লোকরাই যদি বলে যে আমরা যে কার্ডটা তোমাকে দিয়েছি সেই কার্ডটা আমি মানছি না, ওটা তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না ওই কার্ড দিয়ে, এটা এই কথাটা বলাটা কি ভোটাধিকার, ভোট দিতে পারবে, নাগরিকত্বের প্রমাণ নয়। ওয়েট, এইখানে হচ্ছে চরম মূর্খামির পরিচয় দিচ্ছে এই কথাগুলো যারা বলছে। একদম লিখে রাখুন, ম্যাই ভারতের ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সুবোধ চন্দ্র রায় কথাটা বলছে। আর তার মানে আপনারা যারা বলছে তারা কনস্টিটিউশনটা আদৌ পড়েনি। কনস্টিটিউশনে কি লেখা আছে? একজন ইলেক্টেড হবেন কখন? এমপি বা MLA হিসেবে, যখন কোনো নাগরিক তাকে ভোট দেবেন। এই ভোটটা দেবেন কে? যিনি দেশের নাগরিক, একমাত্র নাগরিকই ভোট দিতে পারেন। তার মানে আমি যদি নাগরিক না হই, অর্থাৎ আপনার কথা অনুযায়ী সিটিজেন অথবা ন্যাশনালিটি যদি ভারতীয় না হয়, তাহলে আমি ভোটটা দিতে পারবো না। এটা তো কনস্টিটিউশনে বলা আছে। তাহলে আমি যখন ভোট দিতে পারছি, আপনি মানতে বাধ্য যে আমি দেশের নাগরিক। তারপরে আপনি কোনো কোশ্চেন করতে পারেন না আমার ওই কার্ডটাকে। এইটি যে করছেন এটা আপনার অজ্ঞতার পরিচয় দিচ্ছেন, এবং আমাদের ভীতি যে একটা তৈরি করেছেন সেইটার সুযোগ নিচ্ছেন, আপনারা অন্যায় করছেন। আপনার কাছে ভোটার, এইবার আপনি বলতে পারেন আপনি ভোটার আইডি কার্ডটা এটা একটা ফলস ডকুমেন্ট, রাইট? হতেই পারে, সে তো একটা নোট, 2000 টাকার নোট ফলস ছাপিয়ে নিল। হ্যাঁ, আপনি ধরেন আমার তো একজন পানিশমেন্ট হয়ে যাবে। এবং কে ছাপিয়েছে সব কিছু। আপনি একইভাবে এপিকটাকেও তাহলে বলুন এই এপিকটা ফলস ছাপিয়েছি আমি, আপনাকে কোনো আপনারা করেননি, আমি করেছি। তাহলে আপনি তো আমার এগেন্সটে কেস করবেন। আপনি তো সেই লোকটিকে ধরবেন গিয়ে যে আমাকে এপিকটা তৈরি করে দিয়েছিলেন। আপনি আমাকে বেনাগরিক বা আমি নাগরিক তৈরি কথা আপনি বলছেন কোন কিনে। আপনাকে প্রথমে বলতে হবে যে এই কার্ডটা ঠিক নয়। আপনি কতগুলো কার্ড কিরকম ধরেছেন যে কার্ডকে বলেছেন ঠিক নয়, তাদের এগেন্সটে আপনার কেস করেছেন কি? এই গেল এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনার এই দায়িত্ব নয়, আপনি ইলেকশন কমিশন, আপনার কিন্তু দায়িত্ব নয় যে আপনি যে এই লোকটি নাগরিক কিনা, এটা নয়। আপনি শুধু দেখবেন তার ভোটটা দেওয়ার রাইটটা লিগাল কে লিগাল, এইটুকু। নাগরিক কি নাগরিক নয় তার জন্য আপনাকে মাইনে দেওয়া হচ্ছে না, তার জন্য বসে আছে স্বরাষ্ট্র মন্ত্রক। না, আপনাকে একটু থামাচ্ছি। ইলেকশন কমিশন কিন্তু কখনো বলেনি যে আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য বিষয়টা বলছি। তারা বলছেন যে ভোটের যে তালিকা সেটার শুদ্ধিকরণের দরকার হয়, বছর বছর হয় শুদ্ধিকরণ। কেউ মারা যান, কেউ বিয়ের পরে অন্য জায়গায় চলে যান, কেউ জীবিকার জন্য অন্য জায়গায় চলে যান, তারা নিজেরা হয়তো নামটা তোলেন না, থেকে যায়, কিংবা তুললেও পরেও ভোটার তালিকা থেকে তাদের নামগুলো বাদ যায় না। এইভাবে একই নামে দেখা যায় 4 জায়গায় ভোট আছে, এগুলোকে শুদ্ধিকরণ করে একটা ভোটার তালিকা আমরা তৈরি করতে এসেছি। তারা বলেনি, এটা বলতে পারে তার একটা সেই জায়গাটা থেকে। কিন্তু সংবিধান
আজকে থেকে 75-76 বছর আগে যদি সংবিধান তৈরি হয়ে থাকে, তারপর থেকে কতবার সেই সংবিধান সংশোধন হয়েছে। 2019-এও তো এই সংশোধনের জায়গাটা থেকে এই নাগরিকত্বের ব্যাপারটা বলা হয়েছে যে বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে অনেক লোক মানে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে তারা ফলস কাগজপত্র বানিয়ে বা টাকা দিয়ে আসলেও কিছু বানিয়ে নিয়ে থেকে গেছে। এই শুদ্ধিকরণটা দরকার। এবং আমি অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেছেন যে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে চাকরি বাকরি নেই, যেটা আমেরিকাতেও হচ্ছে, যে চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, খাদ্যের অভাব হচ্ছে, সব হচ্ছে এই বাইরে থেকে লোক আমাদের ঘাড়ে চেপে যাওয়ার জন্য এই জিনিসগুলো হচ্ছে। এটা কিন্তু 71 সালের পরে যখন উদ্বাস্তু সমস্যা হয়েছিল তখন মানুষ বিরক্ত হয়েছিলেন। তবুও এই বাংলাদেশ স্বাধীন হচ্ছে, পাকিস্তানের হাত থেকে চলে আসছে বাঙালিদের হাতে, এই ব্যাপারটা ছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু আর বাঙালি শব্দটা ব্যবহার করা হচ্ছে না, বলা হচ্ছে বাঙালি মানে হিন্দু আর মুসলমান। আপনি যদি বিজেপির এখানকার স্থানীয় নেতাদের কথা শোনেন, তাদের বলা হচ্ছে ঘুষপেটিয়া, অর্থাৎ ঘুষপেটিয়ার শব্দটা আমার মাথায় আগে ছিল না, তার মানে হচ্ছে উইপোকা। তার মানে এইটা বলার পরেও আবার দেখা যাচ্ছে যে আসামে কত লক্ষ মানুষ ওখানকার ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে আছেন। এবং এখানেও তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলছেন, এখানেও তো কিন্তু তারাও বলি হতে যাচ্ছেন, বিশেষ করে যদি মতুয়া সম্প্রদায় দেখেন। কারণ এই মতুয়া সম্প্রদায়ের 80টা সিট এখানকার বিধানসভায় নির্ভর করছে তাদের ভোটে। তারাই এখন দলে দলে গিয়ে ওই বিজেপির স্থানীয় নেতাদের কাছে 100 টাকা দিয়ে একটা করে কার্ড বানাচ্ছে যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। 100 টাকা করে যদি আজকে ধরে রাখুন 2.5 লক্ষ 3 কোটি মতুয়া থাকে, সেখানে কত টাকা এইভাবে আদায় করছে। এইভাবে টাকাটা আদায় করা বেআইনি, অন্তত আমার যতটুকু মনে হয়। হিন্দুত্বের পরিচয় দেওয়ার জন্য 100 টাকা দিতে হবে তাকে। এই অবস্থার মধ্যে কেন্দ্রীয় শাসক দল যেটা করতে চাইছে, এখানে এই বিষয়টা আপনার কাছে জানতে চাইছে যে এটা কিভাবে পারে, এটা কি পারে সুপ্রিম কোর্ট এইভাবে কোনো রকম কিছু আদেশ দিতে, না নির্বাচন কমিশন পারে, না কেন্দ্রীয় সরকার তার এই সংশোধনী ক্ষমতার জায়গায় পাশ করিয়ে নিয়ে এই বিষয়গুলোকে করতে পারে? আপনি এই সংসদীয় ব্যবস্থা নিয়ে কি বলবেন? আপনি বললেন শাসক দল, শাসক দল কাকে বলছেন? কে শাসক? ভোটের মধ্যে যারা আমাদের নির্বাচিত করে আমাদের শাসন করে, অভিভাবক। আমাদের কোনো শাসক কেউ করে? অভিভাবক না, অভিভাবকেরা নয়, এরা প্রত্যেকে হচ্ছেন আমাদের জনপ্রতিনিধি। আপনার প্রতিনিধি আপনার অভিভাবক নন, ভুল করছেন। আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরা হচ্ছেন আমাদের শাসন করছেন। সরি, তারা শাসন করছেন না। এমনকি তাদের যে টাকা, তারা যে কাজটা করছে তার জন্য কম্পেনসেশন যে দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হয়। তাদের টাকা দিয়ে কিন্তু আমরা বেঁচে নেই, আমাদের টাকা দিয়ে তারা বেঁচে আছে। অর্থাৎ তারা আমাদের শাসন করছেন না। এই যে শাসক দল, এই যা যা বলে যাচ্ছেন, সংসদীয় কী সব যেন বলছেন। আমার কিছুদিন আগে একটা আমি এক জায়গায় ইন্টারভিউ দিলাম, মানে আমাকে বলেছিলেন, আমি কথা বলতে বাধ্য হলাম। কথায় কথায় আমরা কনস্টিটিউশনের কথা বলি না, সংবিধান অনুযায়ী কি যেন হচ্ছে না হচ্ছে। আপনারা কখনো ভেবে দেখেছেন যে ভারতবর্ষের সংবিধান আছে? কোথায় পেলেন আপনারা? ভারতের সংবিধান কোথায় পেয়েছেন? আমি বলছি আপনাকে, ভারতের সংবিধান তো আমি দেখতে পাচ্ছি না। ভারতবর্ষের যদি সংবিধান থাকতো, যেটা ভারতের সর্বোচ্চ আইন হতো, তাহলে বাদ বাকিগুলো অটোমেটিক্যালি ফলো। এই যা যা ঘটছে, হচ্ছে এই জন্যে কারণ আমাদের তো সংবিধান নেই। যেটাকে সংবিধান বলছে ওটা আবার ভারতের সংবিধান নয়। ঠিক আছে, আমি এই সংবিধান নয় আপনার যুক্তি এর আগেও শুনেছি, এ নিয়ে আমি একটা আলাদা অনুষ্ঠান করেছি। তাহলে এই যে SIR করার পদ্ধতি, বিএলওরা বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে তার ভোটার পত্র আছে কিনা, এগুলো যাচাই করবে, এগুলো তো তাহলে আপনি বলবেন এই যে কথাটা বলছেন আপনি, আবার এটা ভুল হলো। আপনি কি করে জানবেন বিএলও এসে যাচাই করবেন আপনি আপনার ডকুমেন্ট আছে কিনা? সেরকমই তো নির্দেশ নির্দেশ নেই। তাহলে কি বাড়িতে গিয়ে কিছু নেই, কিছু নেই। বাড়িতে কেন আসছেন আমি যাইতে বুঝতে পারছি না। এই বিএলওর ফাংশন কি? বাড়িতে এসে কি করবেন? আমি দেখতে পাচ্ছি উনি একটা কাগজ, একটা ফর্ম আনবেন, তার 12,000 থেকে 20,000 টাকা তার মজুরি হয়ে যাচ্ছে করার জন্য। এই কোশ্চেনটা আমি এখানে তো আসছি, বলছে দুটো ফর্ম দেবে, মোটেই দুটো ফর্ম দেবে না, একটাই ফর্ম, দুটো কপি। এই যে ফর্ম আর কপির মধ্যে যে পার্থক্য, এইটুকুও যদি ইলেকশন কমিশন না জানে, আমার তো কিছু বলার নেই। তাহলে আমরাও তো জানি দুটো ফর্ম না, দুটো আলাদা কপি, একই ফর্মের দুটো কপি। একটা থাকবে যার দিচ্ছে তাকে ভোটারের কাছে, একটা থাকবে নির্বাচন। তাহলে কি দুটো ফর্ম হলো না? কপি হলো, দুটো কপি, একটা তার কাছে একটা আমার কাছে। ঠিক কথা। এই কপি কিন্তু ব্যাক সাইডেও কিছু লেখা নেই, না, একটাই মাত্র কপি। ওই কপির মধ্যে কোথায় লেখা আছে আপনাকে এই ডকুমেন্ট দিতে হবে?
কোন ডকুমেন্টারের কথা ওখানে লেখা আছে? তাহলে যে বলছে যে 13টা এই 13টা ডকুমেন্টে 13টা প্রাধান্য সুপ্রিম কোর্ট বলেছে, আধারটাকেও তার মধ্যে আমি রাখতে জানতে হবে। চাইছি 13টা এই যে ডকুমেন্টের কথা বলছেন, এই যে ব্যাপারটা আপনি এই যে ওই এনুমারেশন কার্ড যে ফর্মটা আছে তার সঙ্গে কানেক্ট করুন তো দেখি দুটোকে, কোথায় আমি কানেকশন পাচ্ছি না। আপনি যে ফর্মটা দিয়েছে তার মধ্যে ওই ডকুমেন্টের কথা কোথাও লেখা নেই, শুধু লেখা আছে কি 2002 সালে আপনার নাম ভোটার তালিকায় ছিল কিনা, আপনার না থাকলে আপনার বাবা বা মার বা দাদা ঠাকুরদা বা ঠাকুমা এই ছিল, তারপরে আপনার অ্যাড্রেস কি, বাড়ির নাম্বার কি, আপনার এখন যে ভোটার কার্ড আছে তার ডেসক্রিপশন, তারপরে খুব বড় বড় করে বলা হচ্ছে বারবার ওখানে কিন্তু বিএলও সই করবেন। হ্যাঁ, তো বুঝলাম, তো এই সই করবেন না করে লেখা আছে। আরে আমরা এত মূর্খ নই, অ্যাবসলিউটলি এতখানি মূর্খ ভাবা দরকার, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ফর্মটা তুমি দিলেন, উনি সই করলেন, আমি সই করলাম, তারপর কি হলো? উনি এই ফর্মটাই দিয়ে এসছেন আমাকে নিশ্চয়ই, আমার তো কোনো রকম ওখানে ডকুমেন্ট দেখাবার কোনো প্রভিশনই নেই। আপনি 19টা 18টা বা 13টা ডকুমেন্টের কথা আজ আনছেন কিভাবে আসছে আমি সেটা বুঝতে পারছি হাউ। আমি এবারে পয়েন্ট করছি, ওই লোকটি বিএলও যিনি আসছেন উনি এসে কি করছেন, উনি এই ফর্মটা দিচ্ছেন, ফর্মটা দেওয়ার পরে ফর্মটা অ্যাকচুয়ালি ফর্ম না, ওটা এক ধরনের একটা অ্যাপ্লিকেশন বা আন্ডারটেকিং। ফর্মটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি সই করেননি ততক্ষণ পর্যন্ত ওটাকে ফর্ম বলবেন, সই করে নিয়েছেন কিন্তু আর ফর্ম নয়, ওটা অলরেডি আপনি একটা আন্ডারটেকিং দিয়েছেন। আপনি বলেছেন যে আমি যা যা বলছি সমস্ত কিছু কারেক্ট আছে। প্রথম কথা হচ্ছে আমি কি বলছি যেটা কারেক্ট আছে, কি বলছি ওই যেটা আপনি যেটা লিখে নিয়ে এসছেন সেটা আমার ওই ভোটার আইডি কার্ডে যা যা লেখা আছে সেগুলি সেই তথ্য, সেটা আপনি ছাপিয়েই দিয়েছেন, ওটা আমিও বল আমার কিছু বলেন কিন্তু আমার কার্ডে লেখা আছে। তারপরে আমি আর মাঝখানে যে দুটো যে কলাম, বাদিকে আমার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল কিনা, আমি তো আমার যদি না থাকে আমি কিছুই লিখবো না। ডান দিকে যদি বাবা মা কারোর নাম না থাকে, কারোর যদি নাম না থাকে আমি সেটাও ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, তার নিচে তারপরে আর তো কোনো কিছু লেখা লিখিয়ে নিয়ে। তাহলে আমি বলছি যে আমি যা বলেছি সব ঠিক বলেছি, যদি ভুল বলে থাকি তাহলে আমার এগেনস্ট এই হবে সেই হবে, 1 বছরের জেল হবে, জরিমানা। এসবগুলো কোথেকে আসছে, এই কথাগুলো আসছে কোথেকে? আপনি কি করতে এসেছেন আমার বাড়িতে? আমার কোশ্চেন হচ্ছে বিএলও বাড়িতে আসছেন কেন, ভাই কি পারপাস? ওই ফর্মটা দিয়ে চলে যাবেন এই তো, তা ওই ফর্মটা আমাকে দিতে বাইরে আমার গেটে তো দাঁড়ানো লেখা দিলি, আমি সইও করে দিলাম, ঠিক আছে। ওইখানে আমি জানতে চাইছি এই যে 13টা ডকুমেন্টকে আপনি কানেক্ট করছেন কি করে, হাউ ইউ আর কানেক্টিং দোজ 13 ডকুমেন্টস উইথ দিস পার্টিকুলার ফর্ম, আপনি আমাকে এটা বলুন। আপনি ইলেকশন কমিশনের কাছে এটা বার করুন। বক্তব্য হচ্ছে এবার কি দাঁড়ালো, আমি যেটুকু বুঝেছি মানে এর মধ্যে এটা কোনো রকেট সায়েন্স নয়, অর্ডিনারি ব্যাপার, ভেরি অর্ডিনারি। আপনি যদি 2002 সালে পার্টিকুলারলি 2002 সাল কেন, এটা মোস্ট আর্বিট্রারি অ্যাবসলিউটলি। তার মানে আপনি যদি 2002 সালে যদি ইন্টেন্সিভ এসআইআর যদি করে থাকেন, তাহলে 2006 সালে বা 2007 সালে বা 5 সালে যখন ইলেকশন হয়েছিল তখন নিশ্চয়ই আপনার সব কারেক্ট ছিল। হ্যাঁ, তাই 2002 সালে যদি আমার থেকে থাকে আমার নাম, তাই 2006 সালের নামটাও কারেক্ট আছে, লজিক্যাল কিনা? তা আপনি পার্টিকুলার 2002 ধরে আসেন কেন? এই প্রশ্নটাই আপনি করতে যাচ্ছিলেন। 2002 এই ফ্যাসিনেশন, এই যে ব্যাপারটা, কারণ কি? কারণটা কারণ একটাই আমার আধার, ওরা বলে দিয়েছেন, উনি বলেছেন উনি তিনির মধ্যে যখন যাচ্ছেন আপনি নিজেকে একবারে হেও করে দিলেন। আরে টোটাল ব্যাপারটা ভারত দাঁড়িয়ে আছে বিকজ অফ আস, পিপল লাইক আস। আমরা ঠিক করছি কোনটা হবে আর কোনটা হবে না, এটা কি মানবেন? তর্কের খাতিরে, লজিকের খাতিরে আপনার কথা মানবো, কিন্তু বাস্তবে যেটা ঘটছে সেই বাস্তবে তো আপনি আমি দেশের এই 124 কোটি জনগণ তো একসঙ্গে সরব হচ্ছেন না। আমরা দুরকম মানুষ আছেন, একদল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অনুগত, আরেক দল আছেন অনুগত নয়, 3 ধরনের। আরেক দল আছেন বাবা ওইসব রাজনীতি আমরা বুঝি না, ওসব অশান্তির মধ্যে আমরা নেই, আমরা সামান্যটুকু চাহিদা আমাদের কি দরকার ওর মধ্যে ঢোকা। এই যে বিভক্তিটা রয়েছে সাধারণ মানুষের, সেই সুযোগগুলোই আমি ঘুরে ফিরে আবার আনছি যে যাকে আপনি জনপ্রতিনিধি বলছেন, জনপ্রতিনিধি থেকে তৈরি হয়ে গেছেন শাসকে। ওরা জনপ্রতিনিধি নয়, জনপ্রতিনিধি হতে গেলে কনস্টিটিউশন থাকতে হবে। আমাদের দেশে যদি কনস্টিটিউশন থাকতো তাহলে এরা জনপ্রতিনিধি হতেন, আর জনপ্রতিনিধি যদি হতেন তাহলে এইসব কাজগুলো করতে পারতেন না। আমি এবারে বলছি আপনাকে, তাহলে বিএলও এসে তো ওই ফর্মটা দিয়ে গেলেন, তারপরে তার আমার প্রশ্ন এবারে, তা আমার ধরুন কেউ নেই, আমার নামও ছিল না 2002 সালে, আমার বাবার বা মা কারোর নাম নেই, তাদের নাম ওখানে ভোটার লিস্ট নেই, তা থাকতে পারে, ভোট দিতে পারে দিতে না হয়তো, বা তার ঠাকুরদা বা ঠাকুমা কারোর নাম নেই, তাহলে বাঁ দিক ডান দিক দুটো কলামই ফাঁকা থাকছে।
হ্যাঁ, আমি শুধু ওপরে কি লিখেছি কিছু লিখিনি, ওপরে নিজের নামটুকু লিখেছে, তো আপনি লিখেই দিয়েছেন, আমি সেটা কপি করেছি Copy করেছি। আর তারপর নিচে সই করেছি, হ্যাঁ। এইটা নিয়ে আপনি চলে গেলেন। তাই তো একটা ছাপ মেরেছেন না, আপনি বিরাট ব্যাপার, আপনি বিএলও স্ট্যাম্প মেরেছেন, শুধু সিগনেচার না, বলা আছে স্ট্যাম্প তোমার, আমি তো বুঝলাম সেটাও মেরেছেন, ভালো কথা। আমার কাছে একটা কপি হলো, আপনার কাছে একটা কপি নিয়ে চলে গেল। এবারে তাদের কি হলো, তাহলে কি ভোটার লিস্টে আমার নাম উঠে গেল? আমি জানি নাম উঠলো কি? না, ভোটার লিস্টে নাম উঠবার গ্যারান্টি তো নেই। আচ্ছা, তা আপনি কি করতে এসেছেন আমার কাছে? আপনি কি আদৌ জানতে চেয়েছেন যে আমার এখানে আমি ভোট দিতে পারি কিনা, তার জন্য আমি যে ওই ধরুন একটা বিদেশ থেকে 3 দিন আগে এখানে এসে লুকিয়ে থাকিনি, আপনি এটা নিয়ে কি মানে আমি আদৌ যে এই বাড়িতে আমি থাকি তার প্রমাণটা লুকিয়ে দিচ্ছেন? আপনি কি আমাকে জানতে চেয়েছেন যে আমি এখানে আছি কি না আছি? কি আমার ডকুমেন্ট আছে বলছেন? আপনি অন্তত এই ফর্মের মধ্যে কোথাও বলছেন না। ফর্মের মধ্যে যা লেখা নেই আপনি সেই কোশ্চেনটা আপনি করতেই পারবেন না। আচ্ছা সুবোধবাবু, প্রথম পর্বে আমরা যে সময়টা দিচ্ছিলাম সেই সময়সীমাটা শেষ হয়েছে, আমরা পরবর্তী পর্বে আসছি। তার আগে অনুমতি নিয়ে নিচ্ছি আমার দিগদর্শনের দর্শকদের কাছে যে বিষয়টি কিন্তু ধাপে 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 একটা ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে, যেভাবে সুবোধবাবু চ্যালেঞ্জগুলো দিচ্ছেন। সুতরাং এই পর্বটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী দ্বিতীয় পর্ব খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসবো, যেখানে এই যে বিএলওরা আসছেন, তারপর সেটা তৈরি হচ্ছে লিস্ট এবং ভোটার তালিকার সঙ্গে তার কি সম্পর্ক, এর পেছনের কি কার্যকারণ কাজ করছে, কি রহস্য এর পেছনে লুকিয়ে রয়েছে, পর্দে কে পিছে ক্যা হ্যায়, সেই বিষয় নিয়ে আমরা দ্বিতীয় পর্বে খুব দ্রুত ফিরে আসছি। প্রথম পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।